নমস্কার, আমি মৌমিতা হবিস চ্যানেল নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। আমি একটা গল্প পাঠ করে শোনাচ্ছিলাম আপনাদের, মুক্তার ভূত। তো বেশ কিছুদিন হয়ে গেল, আমার শরীরটা খুব খারাপ ছিল, আমার গলাটাও বসে গেছিলো, তো এখনও পর্যন্ত গলাটা ঠিক হয়নি। আমি আপনাদের কাছে শেষ অংশটুকু পড়ে শোনাচ্ছি। গল্পটা খুব ভালো গল্প, আমার তো খুব ভালো লাগছিল, কিন্তু শরীর অসুস্থর জন্য আমি শেষটুকু পড়ে শোনাতে পারিনি। তো আজকে শেষটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি, দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মুক্তার ভূত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে মৌমিতা ঘোষাল। চলুন আপনাদেরকে একটু জিস্টটা শুনিয়ে দিই, কারণ অনেক দিন তো আমার এই গল্পটা পাঠ করে আপনাদের শোনানো হয়নি মাঝখানে, তো আপনারা ভুলে যেতে পারেন। তো সেই গল্পের জিস্টটা একটু শুনিয়ে দিই। প্রথম দিকের যে অংশটা, শিবু মুক্তার আর বেনি মুক্তার ছিল দুই বন্ধু, কিন্তু তারা ভেতরে ভেতরে ছিল খুব শত্রুতা। তো শিবু মুক্তার বেনি মুক্তারকে ঠকাবার জন্য তার কাছে 50 টাকা চেয়ে নেয়। সেই 50টা টাকা যতক্ষণ না সে বেনি মুক্তার আদায় করতে পারছে, ততক্ষণ তার শান্তি হচ্ছে না। এটা ছিল প্রথম দিকের গল্প। এবার তারপর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। শিবু দেখলে মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বললে, আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি, বলে সে চলে গেল নিজের বাড়িতে। ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনি বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো, যেন কতই শোক পেয়েছে। এমনিভাবেই কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বললে, আমি আর বেনি কেমন এক প্রাণ ছিলুম, তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেল, আমার ছেলে নেহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাকগে, সে টাকা আমি তোমাকে দিলুম। হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়া পড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরারা জুটে বেনির মরা কাঁধে ধরে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছলো, তখন সন্ধ্যা হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুলো। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল, কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি। টাকাকে টাকা পেলুম, আবার বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মোক্তারি করব, আর আমার পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচণ্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধর্মর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল, কেউ কোথাও নেই। বেনির মরা চালির ওপর শুয়ে আছে। কে চড় মারলে? শিবুর জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে, এ কি হলো? তবে কি কোনো শকুনি কিংবা গিব তার গালে পাখার ঝাপট মেরে গেল? কিন্তু তাই বা কী করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। শিবু বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবুর মরার পায়ের দিকটা বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাঁত করে তার পেটে
এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোঁক করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল নাড়ি নেই, গা বরফের মতো ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকেও একবারও শব্দ নেই, নিস্তব্ধ। এই দেখে শিবু ভীষণ ভয় হলো। বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই, সুতরাং এই বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল, কিন্তু পালাবার জো ছিল না। যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে তখনই বেনির মরা তড়াক করে চালের ওপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরলে। শিবুর গলা জড়াবার জন্য যতই টানাটানি করে বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের ওপর মরা মানুষের দস্তমস্ত কুস্তি বেঁধে গেল। এ উঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায় অমনি বেনির মরা তাকে লেংড়ি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে মারে গেলুম রে করে চেঁচাতে লাগলো আর মরার কাছে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনি মরা একেবারে নাছোড়বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলে তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখলে বেনির মরা আর শিবুর চালির ওপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরা মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই, তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝেই উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠকঠক করে কাঁপছে। শিবুর ছেলেও মরা পোড়াতে এসেছিল, তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে বাবা, শিগগিরই বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আয় গে যা, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়লো, আর সকলে আলো জেলে চারিদিকে ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই, পোড়াতে হলে দুই মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। ঘণ্টা খানেক কেটে গেল, তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির ওপর চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। সবাই চমকে উঠল। তারপর বুঝতে পারলে যে ওদিকে বেনির 50 টাকা আদায় হয়ে গেছে। বন্ধুর বাহুবন্ধন থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না। একবার বাবা গো বলেই সেই অন্ধকার পো পো করে শ্মশান ছেড়ে পালালো। নমস্কার, আমার গল্প পাঠ আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আজকের মুক্তার ভূত গল্পটি দ্বিতীয় পর্বটি শেষ হলো। খুব ভালো লেগেছে আমার এই গল্পটি, খুব মজার লেগেছে গল্পটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আমি এখানেই রাখছি। আবার কোনো একটা ভিডিও, কোনো একটা ডান্স ভিডিও বা কোনো একটা স্টোরি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।